আমি গোলাম শওকত ইমরান, সহকারী শিক্ষক বিপিএড, রামগতি আসিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। আমি এখন ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। দীর্ঘ সময় আসলে তোমাদের সাথে যোগাযোগ হচ্ছে না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছিয়ে দেব এবং সেগুলি তোমরা অনুসরণ করবে এবং তারই আলোকে তোমরা আগামী পরীক্ষার প্রস্তুতি নেবে। তারই অংশ হিসাবে আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ। এটা ইংরেজি গ্রামারের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আমরা মধ্যমণীয় বলতে পারি। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে যার ধারণা থাকবে, সুস্পষ্ট জ্ঞান থাকবে, সেই শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্রে কোনো প্রকার সমস্যায় পড়বে না। তাই তোমরা আমার এই আলোচনাটুকু মনোযোগ সহকারে দেখবে এবং বারবার এই বিষয়টাকে দেখার চেষ্টা করবে। আমি প্রথমে পার্টস অফ স্পিচ শব্দটাকে একটু বিশ্লেষণ করতে চাই। পার্টস, যার ইংরেজি অর্থ হলো, বাংলা অর্থ হলো অংশ বিশেষ, যার বাংলা অর্থ হলো অংশ বিশেষ। এরপরে যে অংশটা আছে স্পিচ, বাক্য বা বক্তব্য। তাই পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হলো পদের অংশ বিশেষ, বাক্যের অংশ বিশেষ অথবা পদের শ্রেণী। এখন আমার প্রশ্ন, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আরও যদি বলি যে ইংরেজিতে যতগুলো শব্দ আছে, অর্থ কাজ অনুসারে এদেরকে 8 শ্রেণীতে ভাগ করা হয়। এদের এক একটা অংশকে পার্টস অফ স্পিচ বলে। যেমন যদি বলি আই এম স্টুডেন্ট, এখানে 3টা শব্দ আছে, এক একটা শব্দ পার্টস অফ স্পিচের অংশ, আর একসাথে এটাকে আমরা বলবো বাক্য। এখন প্রশ্ন হলো, এবার আমরা যে বিষয়ে যাব, পার্টস অফ স্পিচ কত প্রকার? আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এক নম্বরে নাউন, যার বাংলা অর্থ বিশেষণ। 2 নম্বরে প্রনাউন, যার বাংলা অর্থ সর্বনাম। 3 নম্বরে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ বিশেষণ। 4 নম্বরে ভার্ব, যার বাংলা অর্থ ক্রিয়া। 5 নম্বরে অ্যাডভার্ব, যার বাংলা অর্থ ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে প্রিপোজিশন, পদান্বয়। 7 নম্বরে কনজাংশন, সংযোজক। 8 নম্বরে ইন্টারজেকশন, আবেগ সূচক। 'পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
প্রথম পয়েন্টটা হলো নাম, যার বাংলা অর্থ বিশেষণ। কাকে বলে নাম? কোনো কিছুর নামকে নাম বলে। যদি বিশ্লেষণ করি, ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী সকলের নামকেই নাম বলে। যেমন আমরা এই কক্ষে আছি, এই কক্ষে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, তার মানে নাউন। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যাহার নাউনের অন্তর্ভুক্ত নয়, কারণ এই পৃথিবীতে ব্যক্তিরা বসবাস করে, ব্যক্তির নাম আছে, বস্তু আছে, বস্তুর নাম আছে, স্থান আছে, স্থানের নাম আছে, প্রাণী আছে, প্রাণীর নাম আছে। যেমন যদি বলি করি, সে একজন ব্যক্তি, নাউন। যদি বলি যে বুক, বস্তু, বই, এটাও নাউন। যদি বলি যে আমরা ক্যাট, বিড়াল, প্রাণীর নাম, এটাও নাউন। যদি আমরা বলি রামগতি, এটাও স্থানের নাম, এটাও নাউন। তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে। এরপর আমরা দ্বিতীয় দফায় যদি আলোচনা করি, প্রনাউন। প্রনাউনের বাংলা অর্থ হলো সর্বনাম। এখন প্রনাউনটা আমরা সহজ কীভাবে বলবো? যদি আমরা বলি করিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ গুড বয়। করিম ইজ এ স্টুডেন্ট, করিম একজন ছাত্র। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। তাহলে আমরা প্রথম বাক্যটাতে দেখতে পাচ্ছি করিমটা একটা নাম। দ্বিতীয় বাক্যের প্রথম আমরা দেখতেছি হি ইজ এ গুড বয়, তাহলে হিটা বুঝে গেছে করিমকে। তাহলে এর নামের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করলাম এটাই হলো প্রনাউন। তাহলে আমরা বলবো ব্যক্তি, বস্তু বা স্থানের নামের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করব তাকে বলা হয় প্রনাউন। এই প্রনাউনেরও শ্রেণীবিভাগ আছে, নাউনেরও শ্রেণীবিভাগ আছে, আমরা পরবর্তীতে সেটাও আলোচনা করব। তারপর আমাদের 3 নম্বর বিষয় হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ। কেমন বিশেষণ? কার বিশেষণ? যখন কোনো শব্দ দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তখন আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ। যে করিম ইজ এ গুড বয়, করিম ভালো ছেলে। তাহলে আগে বললাম যে করিম ইজ এ স্টুডেন্ট বা করিম ইজ এ গুড স্টুডেন্ট। করিম একজন ছাত্র, তাকে আমরা বললাম করিম একজন ছাত্র। কিন্তু যখন বললাম যে গুড স্টুডেন্ট, ভালো ছাত্র, তাহলে আমরা এখানে তার একটা গুণ প্রকাশ করলাম। এই যে গুণটা যে শব্দটা দিয়ে প্রকাশ করলাম সেই শব্দটাই হলো অ্যাডজেক্টিভ। হি ইজ এ নটি বয়, সে দুষ্ট ছেলে। তাহলে তার দোষটা প্রকাশ করলাম। যে শব্দটা দিয়ে আমরা দোষটা প্রকাশ করলাম সেটাই হলো অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 2 ফ্রেন্ডস, আমার 2জন বন্ধু আছে। যে সংখ্যাটা দিয়ে আমরা প্রকাশ করলাম সেটা হলো আমাদের জন্য অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়, আমরা তখন তাকে বলবো বিশেষণ, অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের 4 নম্বরে আছে ভার্ব, ক্রিয়া, যাকে ছাড়া কোনো কাজই হবে না। যে আমি একটা বাক্য লিখলাম, সেখানে সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে বা অবজেক্ট আছে, কিন্তু ভার্ব নাই, তাহলে ওটা কোনো বাক্যই হবে না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখন কাকে বলে? ক্রিয়া মানে কাজ। যে শব্দটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাই ভার্ব। করা, হওয়া, খাওয়া, থাকা, ঘুমা। কলমটা একটা নাম, কিন্তু কলম দিয়ে যে লিখতেছি, লেখাটা হলো কাজ, ওই লেখাটাই হলো ভার্ব। তাহলে আমরা যদি ভার্বের সংজ্ঞাটা যদি আমরা সংক্ষেপে জানতে চাই, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। যেন আমি এখানে লিখছি করিম ইজ এ স্টুডেন্ট, এখানে করিমটা সাবজেক্ট, করিমটা নাউন, এটা একটা আর্টিকেল, স্টুডেন্টটা নাউন, কিন্তু ইজটা হলো ভার্ব। যদি আমি লিখতাম করিম এ স্টুডেন্ট, কিন্তু তাহলে বাক্যটাই হতো না। দেখা গেছে সাবজেক্ট নাই, ভার্ব আছে, অবজেক্ট আছে, তাহলেও আমাদের চলবে। আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নাই, তাহলেও বাক্যটা হবে, কিন্তু ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য গঠন হবে না। এটা সবসময় মনে রাখবেন। তাই ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরবর্তী বিশ্লেষণে ভার্ব নিয়ে আলোচনা করব। 6 নম্বরে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। যে আমরা বলি যে রহিম ভালো ছেলে,
আরেকজন বললো যে স্যার খুব ভালো ছেলে। আবার যদি বলি যে সালমা খুব দুষ্ট মেয়ে, স্যার শুধু দুষ্ট মেয়ে নয়, বেশি দুষ্টামি করে, মানে তার গুণটাকে আরও বেশি গুণান্বিত করা, দোষটাকে আরও বেশি দোষের মধ্যে নিয়ে আসা, এটা হলো আমাদের অ্যাডভার্ব। তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউনের বা কোনো অ্যাডজেক্টিভের বিশেষভাবে বিশেষায়িত করা হয়, তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। এরপর আমাদের 6 নম্বরে আছে প্রিপোজিশন। এখানে দুটা শব্দ, ফ্রি এবং পজিশন। ফ্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। যে শব্দটা দ্বারা কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং একটা সম্পর্ক নির্দেশ করে, একটা সম্পর্ক স্থাপন করে, তখন আমরা তাকে বলবো প্রিপোজিশন। দেন দি বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপর। দি ডাস্টার ইজ অন দ্য টেবিল, ডাস্টারটা টেবিলের উপর। তাহলে এই যে অন শব্দটা দিয়ে যে আমরা টেবিলটা নাউন, তার পূর্বে যে আমরা অনটা বসাই না, তাহলে নাউনের সাথে নাউনকে নির্দেশ করার জন্য নাউনের পূর্বে আমরা অনটা বসাই আমরা সম্পর্ক স্থাপন করলাম, এটা প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক প্রকার আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে যেমন আই রিড ইন ক্লাস 6, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, এখানে প্রিপোজিশনটা ইন। যে ক্লাস 6 এটা নাউন, এটা নাউনের পূর্বে আমরা প্রিপোজিশনটা বসাই। এরপর আমাদের 7 নম্বর আছে কনজাংশন, সংযোজক অক্ষর। এটাও কি সংযোজন করা, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের সম্পর্ক করা, একটা বাক্যের সাথে একটা বাক্যের সম্পর্ক স্থাপন করা, এটা হলো কনজাংশন। তাহলে যে ওয়ার্ড দ্বারা একটা শব্দের সাথে একটা শব্দের, একটা শব্দের সাথে একটা বাক্যের, একটা বাক্যের সাথে একটা বাক্যের সংযোজন করা হয়, সম্পর্ক স্থাপন করা হয়, তখন আমরা সেটাকে বলবো কনজাংশন। আই অ্যান্ড ইউ উইল গো দেয়ার, আমি এবং তুমি সেখানে যাব। আই অ্যান্ড ইউ, তাহলে আইয়ের সাথে ইউর সাথে আমরা মাঝখানে একটা শব্দ বসাইলাম অ্যান্ড। এই যে শব্দটা দিয়ে আমরা দুটা শব্দকে স্থাপন করলাম, এটা হলো কনজাংশন। অ্যান্ড আছে, অর আছে, বাট আছে, অলদো আছে, ইফ আছে, এরকম এই শব্দগুলো দিয়ে আমরা যখন কোনো শব্দের সাথে শব্দের, বাক্যের সাথে বাক্যের যখন আমরা স্থাপন করব, তখন আমরা সেটাকে বলবো কনজাংশন। সর্বশেষ আমাদের পার্টস অফ স্পিচের যে বিষয়টা আছে ইন্টারজেকশন, আবেগ সূচক অক্ষর। কেমন আবেগ? হঠাৎ কোনো বিপদ আসলো, আমি হতাশ হলাম। আবার হঠাৎ কোনো আনন্দ আসলো, সুখবর আসলো, আমি আনন্দ উপভোগ করলাম। এলাস আই এম আন্ডান, হায় রে আমার সব শেষ। আবার বললাম হুড্রা উই হ্যাভ ওন দ্য গেম, যে আমরা খেলায় জয়লাভ করলাম। তাহলে আমাদের এই যে হঠাৎ করে আমরা আবেগে আপ্লুত হলাম, আবার আনন্দে অভিভূত হলাম, যখন এই জাতীয় বাক্যগুলো আসবে, তখন আমরা এই বাক্যগুলোকে বলবো ইন্টারজেকশন। তাহলে যে শব্দগুলো দিয়ে আমরা আবেগ প্রকাশ করি, যে শব্দগুলো দিয়ে আমরা আমাদের আনন্দ প্রকাশ করি, তখন সেটাকে আমরা বলবো ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ বললাম পদের শ্রেণীবিভাগ, বাক্যের অংশসমূহ, যাহা 8 প্রকাশ: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা ইংলিশ ফার্স্ট আওয়ারে যখন মডেল কোশ্চেন পড়বে, ইংলিশ ফার্স্ট আওয়ারে যখন একটা ইংলিশ প্যাসেজ যখন পড়বে, তখন প্রতিটি বাক্যকে তোমরা বিশ্লেষণ করবা, যে বাক্যটা কোন টেন্সে আছে, এই বাক্যটা কোন সেন্টেন্সে আছে, এই বাক্যটাতে কয়টি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর কী পরিচয় আছে, ওই পরিচয়গুলি জানার একমাত্র মাধ্যম হলো পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচ সম্পর্কে যার অভিজ্ঞতা থাকবে না, ধারণা থাকবে না, সে ইংরেজিতে দুর্বল থাকবে। তাই যত বেশি সম্ভব তোমরা পার্টস অফ স্পিচকে বারবার অধ্যয়ন করবে, বারবার বুঝতে চেষ্টা করবে। যখনই তুমি একটা রচনা করবে, যখন তুমি একটা প্যারাগ্রাফ করবে, তখন তুমি সেখানে ওই বাক্যগুলোকে বিশ্লেষণ করবে, ওই শব্দগুলোকে বিশ্লেষণ করবে, চেষ্টা করবে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। এটা নাউন, নাউনের কোন অংশে আছে, এটা প্রনাউন, হি প্রনাউন, দে প্রনাউন, তাহলে হুটা প্রনাউন, তাহলে এটা কোন প্রনাউন। এখন গুডটা অ্যাডজেক্টিভ, আবার নটিটাও অ্যাডজেক্টিভ, তাহলে এটা কোন কোয়ালিটিতে পড়ে অ্যাডজেক্টিভে। ভার্ব, ভার্বের মধ্যে আছে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব,
ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলি তোমাদের বিশ্লেষণ করে দেখতে হবে। তারপরে তোমাদের যে অ্যাডভার্ব বললাম, এরপরে প্রিপোজিশন, খুব ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। প্রিপোজিশন 6 প্রকার, কিন্তু এই বারবার এই প্রিপোজিশনকে পড়তে হবে। কোথায় ইন বসবে, কোথায় অ্যাট বসবে, কোথায় টু বসবে, কোথায় অন বসবে, কোথায় ইনটু বসবে, কোথায় উইদিন বসবে, কোথায় আফটার বসবে, কোথায় বিফোর বসবে, এই নিয়মগুলো জানা থাকতে হবে। এরপর আমরা যে কনজাংশনের কথা বললাম, যে অ্যান্ডের ব্যবহার, কোথায় আমরা অ্যান্ড ব্যবহার করব, কোথায় আমরা ইফ ব্যবহার করব, কোথায় আমরা অর্ধ ব্যবহার করব, তারপর আমরা কোথায় অ্যালাস ব্যবহার করব, কোথায় আমরা উল্টা ব্যবহার করব, ইন্টারজেকশানে, এই বিষয়গুলো জানা থাকতে হবে। এরপর আমরা একটা বিষয় যেটা আলোচনা করতে যাচ্ছি, পার্টস অফ স্পিচের প্রথম পয়েন্ট যেটা নাউন, যার বাংলা অর্থ আমরা জানি বিশেষ্য বা নাম। কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছু বলতে আমরা কি বুঝালাম? সেখানে ব্যক্তিকেও বোঝাতে পারবো, সেখানে বস্তুকেও বোঝাতে পারবো, সেখানে প্রাণীকেও বোঝাতে পারবো, সেখানে স্থানকেও বোঝাতে পারবো। যেমন এটা একটা বিদ্যালয়, রামগতি আসিয়া পাইলট গার্লস হাই স্কুল। যে এখন এটা কি একটা ভবন, কিন্তু ভবনের নামটা হলো রামগতি আসিয়া পাইলট গার্লস হাই স্কুল, বিদ্যালয়ের নাম, তাহলে এটাও নাউন। এখন আমরা সেই নাউনটা নিয়ে আলোচনা করব। এক কথা উত্তর হলো কোনো কিছুর নামকে নাউন বলে। নাউন প্রধানত 2 প্রকার। কমপ্লিট নাউন, এখন প্রধানত 2 প্রকার বললাম। প্রথমটা বললাম কংক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য, অর্থাৎ যে নাউনটা স্পর্শ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যেটাকে আমরা উপলব্ধি করতে পারি, যেটার একটা বাহ্যিক অবস্থান থাকে, দৈহিক একটা অবস্থান থাকে, তখন আমরা সেটাকে বলবো কংক্রিট নাউন। যেমন আমি যদি বলি কোনো ব্যক্তি করে বুক, দুটোটাই ছোঁয়া যায়, ধরা যায়, স্পর্শ করা যায়। এটা একটা অবস্থান আছে, এটা একটা অস্তিত্ব আছে, এটা একটা বাহ্যিক অস্তিত্ব আছে, এটা কংক্রিট নাউন। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। যেমন যদি বলি অনেস্টি, কাইন্ডনেস, অনেস্টি, সততা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ব্যক্তির কর্মে, ব্যক্তির কথায়, ব্যক্তির কাজে, ব্যক্তির আচরণে আমরা বলি করিম ইজ অনেস্ট, ইজ অ্যান অনেস্ট ম্যান, করিম সত্য। তার মানে তার ব্যক্তির কার্যক্রমে, তার আচরণে, তার চলাফেরায় আমরা বুঝতে পারছি তার মাঝে সততা আছে। তার সাথে একটা আর্থিক লেনদেনে বোঝা গেল তার মাঝে কোনো দুর্নীতি নেই, তার মাঝে একটা সততা আছে। তাহলে এই যে অনুভব করলাম, সেটা আমাদের পড়বে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। এরপরে কাইন্ডনেস বললাম, দয়া, যে মানুষ একে অপরের প্রতি দয়াশীল হয়। একটা লোক তার সাথে খারাপ আচরণ করলো, সে তাকে কী করলো, বিনিময়ে ক্ষমা করে দিল, সে দয়া দেখালো। একটা লোক তার কাছে সহযোগিতা চাইল, সে তাকে ফিরিয়ে না দিয়ে কী করলো, তাকে সহযোগিতা করলো। এই যে দয়া দেখালো, এটা তো আমরা ধরতে পারিনি, কিন্তু আমরা অনুভব করতে পারছি। তাহলে আমরা নাউনকে 2 শ্রেণীতে নিয়ে যাব, একটা হলো কংক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে।
কংক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হলো। প্রথমটা হলো প্রপার নাউন, ব্যক্তিবাচক বিশেষণ। আমি হয়তো বাংলাটা লিখলাম না, ব্যক্তিবাচক বিশেষণ। এখন প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্টভাবে ব্যক্তিকে বোঝায় বা কোনো স্থানকে বোঝায় বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয়, তখন আমরা তাকে বলবো প্রপার নাউন। প্রপার নাউন ধরার একটা বৈশিষ্ট্য হলো সে বাক্যে একটা প্যাসেজের যে কোনো অংশে প্রপার নাউন থাকতে পারে, তবে তার প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটার। আমরা ধরতে পারবো যে এটা প্রপার নাউন। আর যেহেতু এটা কোনো ব্যক্তির নাম, যেহেতু এটা সে বস্তুর নাম, অথবা যেহেতু সে এটা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝানো হবে। যে রহিমা ইজ এ বিউটিফুল গার্ল, আমরা রহিমাকে বোঝালাম নির্দিষ্ট করে। যে রামগতি ইজ এ থানা, রামগতি একটা থানা, আমরা নির্দিষ্ট করে বোঝালাম। যে চিটং ইজ এ বিগ টাউন, একটা বড় শহর বা বিগ সিটি, বড় নগর, আমরা অনেকগুলো নগরকে না বোঝাই, এটাকে বলছিলাম। যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এই বাংলাদেশের রাজধানী হিসাবে শনাক্ত করা হয়েছে ঢাকাকে। তাহলে যে শব্দগুলোকে আমরা নির্দিষ্ট করে বোঝাবো, সে ব্যক্তি হোক, সে স্থান হোক, সে প্রাণী হোক, তখন আমরা এটা হলো আমাদের প্রপার নাউনের আওতায় করব। দ্বিতীয় নাম্বার আমরা বলবো কমন নাউন। কমন নাউনটা আমরা যেখানে দেখছি যে ওয়ার্ড দ্বারা বা একই জাতীয় ব্যক্তি ও বস্তুকে সাধারণভাবে না, আলাদা আলাদাভাবে না বুঝিয়ে সাধারণভাবে বোঝানো হয়, তখন আমরা তাকে বলবো কমন নাউন, জাতিবাচক। যেমন আমরা যদি উদাহরণ দিই কমন নাউনের একটা, আমাদের শ্রেণীকক্ষে একজন অফিসার প্রবেশ করল বা একজন কোনো ব্যক্তি প্রবেশ করল, বললো যে এরা কারা, আমি বললাম যে এরা স্টুডেন্ট। এক কথায় উত্তর দিয়ে দিলাম স্টুডেন্ট। এখন এতে করিম, এতে রহিম, এতে সেলিনা, এতে জরিনা, ওর বাড়ি ওর যাবে, ওর বাড়ি ওর যাবে, আলাদা কিছুই বোঝানোর দরকার হয় না। একটা শব্দ দিয়ে আমি 100 স্টুডেন্টকে বুঝাই দিলাম এরা স্টুডেন্ট। তাহলে যে শব্দটা দ্বারা একই জাতীয় ব্যক্তি বা একই জাতীয় বস্তু বা একই জাতীয় স্থানকে আলাদা করে না বুঝিয়ে একইভাবে বোঝানো যায়, তখন আমরা সেটাকে বলবো কমন নাউন। এখন কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে, কমন নাউন গণনা করা যায় কিন্তু ওজন করা যায় না। এটা সহজ পদ্ধতি। কমন নাউন ধরার আরও পদ্ধতি হলো, কমন নাউনের পূর্বে আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে শব্দটা অবশ্যই কমন নাউন। তাহলে বাক্যের মধ্যে, প্যাসেজের মধ্যে কমন নাউন ধরতে আমাদের কোনো সমস্যা হবে না। কমন নাউন যেহেতু গণনা করা যায়, কমন নাউন কখনোই ওজন করা যায় না। আরও বৈশিষ্ট্য হলো কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল থাকে। তাহলে আমরা প্রপার নাউন, কমন নাউন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো কালেক্টিভ নাউন, সমষ্টিবাচক শব্দ। আমরা বলি যে কালেক্ট করো, সংগ্রহ করো, একত্র করো, কালেক্টিভ নাউন। যে শব্দ দ্বারা, যে নাউন দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে, কোনো স্থানকে আলাদাভাবে না বুঝিয়া একসঙ্গে একত্রে সকলকে বোঝায়, তখন আমরা সেটাকে বলবো কালেক্টিভ নাউন। যদি ক্লাস, শ্রেণীকক্ষ, এটা কালেক্টিভ নাউন। 4 নম্বর আমাদের যাবে ম্যাটেরিয়াল নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউনটা আগে আলোচনা করলে হতো, তাই 4 নম্বরে লিখছি, তাই আলোচনা করতেছি। যে নাউন দ্বারা আমরা ওজন করা বোঝাই, কোনো কিছু ওজন করা বোঝায়, তখন সেটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলব। যেমন ওয়াটার, পানি, আয়রন, লোহা, সুগার, চিনি, এই জাতীয় শব্দগুলো কখনোই গণনা করা যায় না, এগুলি ওজন করা হয়, তখন সেটা আমরা বলবো আমাদের ম্যাটেরিয়াল নাউন। এখন কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্য হলো কমন নাউন গণনা করা যায়, ওজন করা যায় না, কিন্তু ম্যাটেরিয়াল নাউন ওজন করা যায়, গণনা করা যায়। এগুলো পার্থক্য মনে রাখবে। তাহলে আমরা আজকে এ পর্যন্ত আলোচনা করতে পারি। সেটা হলো আমাদের আজকে যে আলোচনা করলাম, পার্টস অফ স্পিচ কী, কাকে বলে, কত প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকার,
এরপরে আমাদের প্রথম একটা বিষয় নিয়ে আমি একটু হালকা আলোচনা করলাম যে নাউনের শ্রেণীবিভাগটা নিয়ে। সেখানে আমরা নাউনের কংক্রিট নাউনটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমি আজকে বেশি পড়াবো না, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। সেটা হলো পার্সোনালিটিস কত প্রকার ও কী কী, অর্থসহ নামগুলি তোমরা ভালোভাবে শিখে নেবে। পাশাপাশি যেহেতু আমরা একটা অস্বাভাবিক একটা পরিবেশে আমরা সকলে বসবাস করতেছি, অবস্থান নিচ্ছি, করোনার পরিবেশ, তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং অন্যান্য বিষয়গুলো তোমরা বাড়িতে পড়বে। আমরাও চেষ্টা করবো তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে সকল বিষয়ে সহযোগিতা করার জন্য। আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।